নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ 4 জনের গ্রেফতারি নিয়ে রীতিমতো ধুমধুমার হয়ে গেল। নিশ্চিতভাবে এদের মধ্যে 2 জন এখন এই রাজ্যে মন্ত্রিসভার সদস্য, গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। আর 2 জন, শোভন চট্টোপাধ্যায়, এর আগে তৃণমূলে ছিলেন, কলকাতার মেয়র ছিলেন, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তারপর তৃণমূল ত্যাগ, মন্ত্রিত্ব ত্যাগ এবং একই সঙ্গে বিজেপিতে যোগদান। এই মুহূর্তে কোনো দলেই নেই, তার কারণ বিজেপি থেকেও পদত্যাগ করেছেন। আর অন্যজন মদন মিত্র, তিনিও রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য, বর্তমানে বিধায়ক, এবারে উল্লেখযোগ্যভাবে কামব্যাক করেছেন রাজনীতির মঞ্চে নির্বাচন জিতে। এই 4 জনের গ্রেফতারি নিয়ে আজ সকাল থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের পরিস্থিতি। কলকাতার নিজাম প্যালেসের সামনে তো বটেই, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও রাস্তা অবরোধ করে, যদিও লকডাউনের মধ্যে রাস্তা অবরোধে স্বাভাবিকভাবেই জনজীবনে প্রভাব ফেলার কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু নিশ্চিতভাবে লকডাউনের যে নিয়ম কানুন তা কিছুটা ব্রেক হয়েছে বইকি। আর ঠিক সে কারণে এই যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলের কর্মী সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন লকডাউনের নিয়ম মানার কথা, এবং সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা কেন্দ্রীয় সরকারের এজেন্সি হিসেবে বারবার বেআইনি পথে হাঁটছে, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এই সমস্ত ঘোষণার পরে, সমস্ত অভিযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন লড়াইটা চালাতে হবে আইনিভাবে, তাই আপনারা রাস্তায় নেমে লকডাউনের যে আইন আছে তাকে ভঙ্গ করবেন না। কিন্তু এসবের পরেও তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা, তাদের ভিতরের ক্ষোভ ক্রোধ বশ মানেনি। নিজাম প্যালেসে রীতিমতো ধুন্ধুমার হয়ে গিয়েছে। ইট, জলের বোতল ছোড়াছুড়ি থেকে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর, আক্রমণ সবই হয়েছে। পুলিশের সঙ্গে ঠেলাঠেলি, কখনো পুলিশের লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সবই ঘটেছে। কিন্তু শেষমেশ এই 4 জনের গ্রেফতারি আসলে আইনি না বেআইনি, যিনি এই গ্রেফতারির জন্য অনুমোদন দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, তার এই অনুমোদন দেওয়ার তার কোনো এখতিয়ার আছে কি নেই, এবং যদি এখতিয়ার বহির্ভূতভাবে তিনি অনুমোদন দিয়ে থাকেন বা বেআইনিভাবে, তাহলে কি এই গ্রেফতারিও বেআইনি হয়ে যাচ্ছে না? এখনো পর্যন্ত আদালতের রায়ের ঘোষণার জন্য আমরা সময় গুনছি, মুহূর্ত গুনছি। ইতিমধ্যে আদালতে শুনানি শেষ হয়ে গিয়েছে, সিবিআই স্পেশাল আদালতে, বিশেষ আদালতে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তার উত্তর পাওয়া যাবে, কিন্তু দিনভর এই তরজায় উত্তপ্ত থাকলো রাজ্য। রাজ্যপালের এখতিয়ার আর এই 4 নেতার গ্রেফতারি। আমাদের বিশেষ প্রতিবেদন। রাজ্যপালের অনুমোদনেই নারদা মামলায় 4 নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও গ্রেফতার হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল নেতা মন্ত্রীদের এই গ্রেফতারি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। স্পিকারের অনুমোদন ছাড়া গ্রেফতার বেআইনি বলে অভিযোগ করেছেন শাসক শিবির। রাজ্যপালের অনুমোদন নিয়েও সরব হয়েছে ঘাসফুল শিবির। সেই সঙ্গে রাজ্যপালের অপসারণের দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। গভর্নর ভিন্ডিকটিভলি করেছে, গভর্নরের উইদাউট কনসালটেশন অফ দি স্টেট গভর্নমেন্ট, মানে গভর্নর যখন পারমিশন দেয়, দেয়, সেই গভর্নর যে মিনিস্ট্রি অফ কাউন্সিলস এর অ্যাডভাইস ছাড়া এই গভর্নর করতে পারে না, স্যাংশন দিতে পারে না, এবং স্যাংশন অর্ডার পাস করবে স্টেট গভর্নমেন্ট, নট দি গভর্নর। গভর্নর এখানে ভিন্ডিকটিভলি কাজ করছে। 2021 জানুয়ারিতে স্যাংশন চেয়েছিল সিবিআই, গভর্নর আটকে রেখে দিয়েছিল। যেদিনকে গভর্নর ঠিক এই টাইমটাতে গভর্নর হ্যাড টেকেন দ্য অ্যাডভান্টেজ, গভর্নর একদম ম্যালিসিয়াসলি এই কাজ করছে, আরবিট্রারিলি এই কাজ করছে, হুইমজিক্যালি কাজ করছে। এই গভর্নর ইজ এ হুইমজিক্যাল, এই গভর্নর ইজ এ ব্লাড সাকার। এই গভর্নর একদম মানে এর একটা মিনিট থাকা উচিত নয়। যদিও রাজ্যপাল অবশ্য সাংবিধানিক রীতি মেনে চলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তা স্পষ্ট হুঁশিয়ারি, আইনের শাসন এবং সাংবিধানিক ব্যবস্থা এভাবে ভেঙে পড়লে তার ফলাফলও যেন ভেবে দেখেন মুখ্যমন্ত্রী। টুইটে রাজ্যপাল লেখেন, রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের নিয়ম ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বলবো। আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের যা পদক্ষেপ প্রয়োজন অবিলম্বে করতে হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই
নারদা কাণ্ডের অপরাধে তাদের গ্রেপ্তার করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতির ঢাল ব্যবহার করে বিজেপিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। রাজ্যপালের এই অনুমোদন নিয়ে বিতর্ক তুঙ্গে। রিপাবলিক বাংলা। বিশেষ প্রতিবেদনে আমরা যেদিকে চোখ রেখেছিলাম, অর্থাৎ রাজ্যপালের এই অনুমোদন দেওয়ার এখতিয়ার আছে কি নেই, এটাকে নিয়ে দিনভর একদিকে আইনি তরজা, আরেকদিকে রাজনৈতিক তরজা। আইনি তরজা তার কারণ আইনগতভাবে অধিকার নেই বলে মনে করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এখানেই বিতর্ক থেমে গেলে অন্যরকম ছিল। আইনগত মোকাবিলা আমরা জানি আদালতের দরজায় হয়, ইতিমধ্যে সে মোকাবিলা হয়ে গিয়েছে, শুনানি শেষ, যে কোনো মুহূর্তে নির্দেশ বা রায় আসবে। কিন্তু শুধু সেখানেই গোটা বিষয়টা থামে। রাজ্যপাল বেআইনি কাজ জেনে শুনে করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। ঠিক এখানেই শুধুমাত্র আইনগত ভাবে বেআইনি কাজ করা, অবৈধ কাজ করা, এই অভিযোগটুকুতেই গোটা বিষয়টা সীমাবদ্ধ থাকছে না। রাজ্যপালের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করা আরেক কদম এগিয়ে যাচ্ছে বিষয়টা, এবং ইতিমধ্যেই এ রাজ্যের অন্তত দুটি বাম দল, সিপিআইএম এর লিবারেশন এবং সিপিআই, অর্থাৎ একটি বামফ্রন্টের অঙ্গ, অন্যটি বামফ্রন্টের বিভিন্ন আন্দোলন এবং কর্মসূচির সঙ্গী 2011 পর থেকে বা 16 পর থেকে, এমন দুটি দল রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে 18ই মে, অর্থাৎ আগামীকাল। আর ঠিক এখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি বিরোধী নির্বিশেষে একমাত্র বিজেপি বাদে বাকি সব দলই এখনো পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সহ বা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী সহ এই গ্রেপ্তারির নিন্দা করছেন, প্রশ্ন তুলছেন এর গ্রেপ্তারির সময় নিয়ে। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই আপনাদের একে একে। আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, জয়প্রকাশ মজুমদার রয়েছেন বিজেপির তরফ থেকে, আমার সঙ্গে শিখা মিত্র রয়েছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক। আমি সকলের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আজকে আমার অগ্নিবাণের জন্য সাজিয়ে রাখা প্রশ্নবাণ বা আমার অতিথিদের জন্য সাজিয়ে রাখা আজকের অগ্নিবাণ। অগ্নিবাণ 1, রাজ্যপালের অনুমতি কি বেআইনি, যেটা আজকে সব থেকে বড় প্রশ্ন। অগ্নিবাণ 2, গ্রেফতারিতে কি পক্ষপাত করছে সিবিআই, এ প্রশ্ন উঠেছে। তার কারণ নারদ মামলায় অভিযুক্ত বাকি অনেকের ক্ষেত্রে গ্রেফতারি রাস্তায় হাঁটা হয়নি, তারা রাজনৈতিকভাবে বিজেপির সংস্পর্শে বা বিজেপির সঙ্গে আছেন বলে এমনটাও অভিযোগ। অগ্নিবাণ 3, মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম 6 ঘন্টা নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে অবস্থান করতে। এখন যদি তদন্তে কোনো অনিয়ম, বেনিয়ম, বেআইনি হয়ে থাকে, রাজ্যপাল যদি বেআইনিভাবে অনুমতি দিয়ে থাকেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বেআইনি অনুমতিকে যদি ব্যবহার করে থাকে সিবিআই তাদের তদন্তের প্রয়োজনে, তাহলেও এই 6 ঘন্টার অবস্থানে, মুখ্যমন্ত্রীর অবস্থানে কি তদন্ত প্রক্রিয়া ঘুরবে? আমি এই প্রশ্নগুলো নিয়েই আমার অতিথিদের সঙ্গে আলোচনাতে আসবো। আমি একেবারে শুরুতেই আমি রাজু ঘোষ আপনার কাছে যাব। রাজুবাবু, আমার প্রাথমিক যে আপত্তিটা আপনাদের তরফ থেকে রাজ্যপালের অনুমতি সংক্রান্ত, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথম রাজ্যপালের যে ভার্সনটা ইতিমধ্যেই রয়েছে সেই ভার্সনটা সামনে রাখি, তাহলে বোধহয় আমাদের আলোচনা শুরু করতে সুবিধা হবে। রাজ্যপালের বক্তব্য, যা তিনি ইতিমধ্যেই ক্ল্যারিফিকেশন হিসেবে জানিয়েছিলেন 9 তারিখ এ মাসের 9ই মে অনুমতি দেওয়ার সময়, ঘটনা যখন ঘটছে, অর্থাৎ যে অপরাধের কথা অভিযোগ হিসেবে বলা হচ্ছে নারদ কেসের ক্ষেত্রে, নারদ মামলার ক্ষেত্রে, তখন এই 4 জনই রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। 4 জনকে, অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদেরকে সবাইকে অ্যাপয়েন্ট করেন, নিয়োগ করেন রাজ্যপাল। তাই তাদের নিয়োগকর্তা হিসেবে রাজ্যপাল অনুমতি দিতেই পারেন, এবং তিনি মন্ত্রিসভার নিয়োগকর্তা হিসেবে, মন্ত্রীদের নিয়োগকর্তা হিসেবেই অনুমতি দিয়েছেন। স্পিকারের অনুমতির জায়গা থেকে তার কাছে এই গোটা বিষয়টি বিবেচনার জন্য আসেনি, এলে পরে তার অনুমতি দেওয়ার প্রশ্নই উঠত না। এই ক্ল্যারিফিকেশন ছিল রাজ্যপালের 9 তারিখ মে মাসের। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যপালের অনুমতিকে আপনাদের বেআইনি মনে হচ্ছে কেন এবং কোথায়? অনির্বাণ দা, আমি আপনাকে বলবো যে এটা শুধু বেআইনি নয়, এটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের সাথে শয়তানি করেছে। আমি শয়তানি এই জন্যে বলবো, যে সময়টায় 5 বছরের যে ট্রামটা শেষ হলো, শেষ হওয়ার পরে
যখন পর্যন্ত রাজ্য সরকার গঠন হলো না সেই সময় সম্পূর্ণ ক্ষমতা রয়েছে রাজ্যপালের হাতে। এই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সে সারা ভারতবর্ষের ভ্যাকসিন অক্সিজেন দিতে ব্যর্থ। মানুষ যখন তাকে প্রশ্ন করছে, সেই প্রশ্নে বাংলার মানুষ যখন বারবার প্রশ্ন করছে, বাংলার মানুষ যখন তাদের জানতে চাইছে, সেই প্রশ্নের মুভমেন্ট ঘোরানোর জন্য এই একটা বিরাট ষড়যন্ত্র তারা ফন্দি আঁটলো এই রাজ্যপালকে সামনে রেখে। রাজ্যপাল কোন সময় সেই অনুমতিটা দিল? যে সময় রাজ্যের কোনো স্পিকার নেই, যে সময় মুখ্যমন্ত্রী নেই, রাজ্যপালের ওপরে সমস্ত ক্ষমতাটা রয়েছে। সেই সময় এই ভারতীয় জনতা পার্টি তাকে রাজ্যপালকে দিয়ে একটা অর্ডার বা একটা অনুমতি পাশ করিয়ে নিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে 41 সিআরপিসি নোটিশ ছাড়া যে কিনা চার্জশিট মামলা, আজকে যেখানে চার্জশিট সাবমিট করবে 41 সিআরপিসি ছাড়া তাকে সরাসরি কোনো পকেট মার চোরগুন্ডা নয়, রাজ্যের মন্ত্রী বিধায়ক তাদেরকে যেভাবে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসলো, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। স্পিকারের অনুমতি নেই, 41 সিআরপিসি নোটিশ নেই, তা সত্ত্বেও কোনো রকম এমন সময় নিয়ে আসলো যখন কিনা মামলার চার্জশিট, আমরা জানি চার্জশিট তখনই হয় যে মামলার ইনকোয়ারি এজেন্সি তাদের অভিযুক্ত পক্ষ এবং অভিযোগকারীকে ডেকে তাদের মধ্যে কথাবার্তা বলে একটা জায়গায় আসে, ইনকোয়ারি এজেন্সি তখনই চার্জশিট পেশ করে। কিন্তু যদি ইনকোয়ারি হয়ে থাকে, চার্জশিট হয়ে থাকে, কিসের জন্য আজকে অ্যারেস্ট? এটা কিন্তু বাংলার মানুষ, একটা বাচ্চা ছেলেও বুঝে গেছে এই ভয়ঙ্কর ভারতীয় জনতা পার্টি, তাদের রীতি, তাদের 2 নম্বরই, তাদের এই সমস্ত যত রকম নোংরা কর্মসূচি মানুষ কিন্তু জেনে গেছে, যার ফলে বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই ধাক্কা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপনাদের অভিযোগ সবচেয়ে বেশি করে এবং তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যপালকে ব্যবহার করছেন। স্বাভাবিক, রাজনৈতিক দল রাজনৈতিক উদ্দেশ্যেই চলবে, কিন্তু রাজ্যপাল তাতে ব্যবহৃত হচ্ছেন, এটা বোধহয় সব থেকে বড় অভিযোগ সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে। আমি জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। জয়প্রকাশ বাবু, একটা প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর মতো যাদেরকে নারদ মামলাতে প্রাথমিকভাবে অভিযুক্ত মনে করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যাদেরকে ওই ফুটেজে দেখা গিয়েছিল, তারা আজকে বিজেপির সঙ্গে আছেন বলেই তারা তদন্তের আওতা থেকে বাদ, গ্রেপ্তারিতে দূরের কথা তাদেরকে নিয়ে বিশেষ নাড়াচাড়াই করা হচ্ছে না। এই অভিযোগটা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। আজকেও কুণাল ঘোষ, সৌগত রায় সহ তৃণমূল কংগ্রেসের যারাই আমাদের সঙ্গে কথা বলেছেন রিপাবলিক বাংলার সঙ্গে, তারা এই অভিযোগটি সামনে এনেছেন। আমি এক্ষেত্রে আপনাদের উত্তর চাইবো জয়প্রকাশ বাবু। আমি বুঝতে পারলাম না একটা কথা, সিবিআই এনকোয়ারি করছে, তারা কিভাবে কেন করছে তার উত্তর আমরা বিজেপি দেবে কেন? বিজেপি কি তাদের মুখপাত্র যে সেই উত্তর আপনি চাইছেন? যে 13 জন না 12 জন ছিলেন অভিযুক্ত, তার মধ্যে কাদের কি কি বন্দোবস্ত নেওয়া হচ্ছে, তার জবাব তো সিবিআইয়ের কাছ থেকে কিংবা আদালত দেবে। আমি আপনাদের বলে দিই, এই রাজুবাবু আমি জানি না আইনের ডিগ্রি আছে কিনা, অসাংবিধানিক কি আইন মেনে সেটা ওনাদের কাছ থেকে শিখতে হবে। আর ওনারা টিভিতে বসে হাওয়া গরম করছেন, সংবিধানের ব্যাখ্যা করছেন, আর কার সামনে করছেন? বিকাশবাবু বসে আছেন তার সামনে একটা ভুল ব্যাখ্যা করে ভাবছেন হাওয়া গরম করে দিলাম। আরে কোর্টে গিয়ে বোঝান না, কোর্ট তাহলে মামলা নিল কেন আজকে? এইটুকুনি সামান্য জ্ঞান নেই। যদি আজকে গ্রেপ্তারটাই বেআইনি হয় তাহলে কোর্ট আজকে মামলাই শুনতো না। এইখানে এলোমেলো কথা বলে যাচ্ছেন, এই মানে কয়েকটা আবার আইনের ধারা আমি আরে আবার রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, গ্রেফতার নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে সিবিআই চলছে কিনা, স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর জয়প্রকাশ বাবু দিতে চাইবেন না, তার কারণ সিবিআই স্বশাসিত সংস্থা তার জায়গা থেকে, এবং সেই কারণে জয়প্রকাশ বাবুর আপত্তি। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম বিজেপি কোনোভাবে অতিরিক্ত অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা শাসক দল হিসেবে, এটা মনে হচ্ছে কিনা। আমি আসবো এই আলোচনাতে আরো বিস্তারিতভাবে, জয়প্রকাশ বাবু এবং রাজুবাবু দুজনের কাছে আসবো। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে একবার যাবো, বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, রাজ্যসভার সাংসদ। বিকাশ রঞ্জন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে পয়েন্টটি যেটা নিয়ে আজকে সারা দিন আলোচনা চলল, সাংবিধানিকভাবে রাজ্যপাল 9 মে এই অনুমতি দিতে পারেন কিনা রাজ্য মন্ত্রিসভার 4 প্রাক্তন সম্পর্কে, এবং যাদের মধ্যে 2 জন আবার 10ই মে নতুন করে রাজ্য মন্ত্রিসভার অংশ হয়েছেন, অর্থাৎ
নতুন করে তারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাদের ক্ষেত্রে 9 তারিখে দেওয়া এই অনুমতি, আগের মন্ত্রিসভার সময় দেওয়া এই অনুমতি, সেটা কার্যকর হতে পারে কিনা, যদি আইনগতভাবে আমাদেরকে একটু জানান। দেখুন, প্রত্যেকটা আইনগত বিষয় বুঝতে গেলে না তার প্রেক্ষিতটা বুঝতে হয়। প্রথমত খেয়াল করবেন যে এই তদন্তটা কিন্তু কোনো তদন্তকারী সংস্থা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা তারা চালু করেননি। এই তদন্তটা আমরা হাইকোর্টে গিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই নির্দেশ হাইকোর্ট দেন যে সিবিআইকে তদন্ত করতে হবে যে কেন এই সমস্ত রাজনৈতিক নেতারা একজন অপরিচিত লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন। কলকাতা হাইকোর্ট এটা তার আদেশে রেকর্ড করেছেন যে সমাজের পক্ষে একটা অত্যন্ত ক্ষতিকারক দিক যখন রাজনৈতিক নেতারা এরকম প্রকাশ্যে কারো কাছ থেকে টাকা নেন। অতএব এটা পাবলিক ইন্টারেস্টে তদন্ত হওয়া দরকার। সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে বলেছেন যে তারা মনে করেন না এটা অপরাধ। লক্ষ্য করবেন, খুব সিরিয়াস ব্যাপার। তা রাজ্য সরকার তারা বলছেন যে তারা এটা অপরাধ মনে করেন না, অতএব তাদের পক্ষে তদন্ত করার কোনো প্রয়োজন নেই। হাইকোর্ট যখন তদন্তের নির্দেশ দিলেন, তার বিরুদ্ধে অভিযুক্তরাও সুপ্রিম কোর্টে গেলেন, রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তিরস্কার করলেন যে তোমরা কেন এর বিরুদ্ধে আবেদন করেছো, এই সমস্ত সুপ্রিম কোর্টের রেকর্ডে আছে। আর অভিযুক্তদের আবেদন খারিজ করে দিলেন, দিয়ে বললেন না সিবিআই তদন্ত করবে, সময়সীমাটা বাড়িয়ে দিলেন। তাহলে সিবিআই এখানে তদন্ত করছে আদালতের নির্দেশে। সেই তদন্তের গতি প্রকৃতি কী এটা সিবিআই জানবে, আমাদের কারো পক্ষে জানা সম্ভব না। কিন্তু একটা সময় জানতে পারলাম সিবিআই বললেন যে আমরা তদন্ত শেষ করে দিয়েছি, আমরা অনুমতির জন্য লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছি। এটা যখন বললেন তখন আমি খানিকটা বিস্মিত হয়ে গেলাম। এই ঘটনাচক্রে এই সময়ের মধ্যে আমিও রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলাম। আমি স্পিকারের সঙ্গে দেখা করলাম, দেখা করে তাকে বললাম যে আপনি এই যে অনুমোদন চেয়েছে এটা ছেড়ে দিন, অনুমোদনের আপত্তি কোথায় বা এর প্রয়োজনটা কী। আমাকে স্পিকার সাহেব বললেন যে আমি 1 মাসের মধ্যে করে দেবো। তারপর দিনের পর দিন, মাসের পর মাস চলে গেল। তখন আমি কলকাতা হাইকোর্টে আরেকটি মামলা করলাম যে এদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করবার জন্য কোনো অনুমোদনের দরকার হয় না, আইনের অনুমোদনের কোনো প্রয়োজন নেই। সেই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস রাধাকৃষ্ণন তিনি একটা ওপেন কোর্টে মন্তব্য করেছেন যে অনুমোদন তো রাজ্য সরকার দেবে এবং আদৌ অনুমোদনের দরকার আছে কি না এটা বিচার করব। তারপরে হাইকোর্টের এই সমস্ত গণ্ডগোলের জন্য এখনও মামলার পেন্ডিং আছে। সেই সময় হয়তো রাজ্যপাল অনুমোদন দিয়েছেন, রাজ্যপাল অনুমোদন দেওয়ার কোনো দরকার নেই, অতএব তিনি দিয়ে ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা আলোচ্য বিষয় হতেই পারে না। যদি কেউ মনে করেন রাজ্যপাল ভুল করেছেন, রাস্তায় দাঁড়িয়ে ঢিল পাটকেল ছুঁড়ে তার বিচার হবে না, তাহলে তারা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে যেতে পারতেন। তারা কোর্টে যাননি, তারা জানতেন যে অনুমোদনটা এসেছে। আজকে সিবিআই গ্রেপ্তার করেছেন আমাদের যে অভিযোগের অপরাধী যারা, অভিযুক্ত যারা, তাদের মধ্যে কিয়ৎ অংশকে, একটা বড় অংশকে গ্রেপ্তার করেনি। কাদের গ্রেপ্তার করেনি? যারা পার্লামেন্টের মেম্বার, তাদের মধ্যে তৃণমূলের 4 জন, বিজেপির 3 জন। আমার যেটা ক্ষোভ যে লোকসভা স্পিকার তিনি তার যোগ্য ভূমিকা পালন করেননি। লোকসভা স্পিকারের উচিত অবিলম্বে বলে দেওয়া যে আমার অনুমোদনের দরকার নেই, তার কারণ এরা যে টাকাটা নিয়েছেন সেটা পার্লামেন্টারি প্রসিডিংস চলাকালীন নেননি বা বিধানসভা অধিবেশন চলাকালীন হয়নি। এর সঙ্গে স্পিকারের কোনো ভূমিকা নেই। এটা একটা সাধারণ ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। সিবিআই অন্য ক্রিমিনাল অফেন্সে যেমনভাবে কাজ করে এটা সেভাবেই কাজ করবেন। আজকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তো 4 জনের তো আইনি পথ খোলা আছে, আইনি পথে যাবেন, গ্রেপ্তার ঠিক বেঠিক যা বিচার হবে আদালত করবে। কিন্তু সেই আইনি পথটাকে রাস্তার পথে নামিয়ে নিয়ে আসার অভিনব প্রক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কাছে এতটা স্পষ্ট করবার জন্য বিকাশ রঞ্জন বাবু লোকজন নিয়ে চলে গেলেন নিজাম প্যালেসে। তিনি তো আমি আপনার কাছে আবারও ফিরবো বিকাশ রঞ্জন বাবু। আপাতত আইনের জায়গাটি আপনি অত্যন্ত স্পষ্ট করলেন আমাদের কাছে। আমি আবারও ফিরবো আপনার কাছে। আরও নতুন 2 জন অতিথি আমার সঙ্গে যোগ দিচ্ছেন আলোচনাতে। কংগ্রেসের তরফ থেকে কামরুজ্জামান চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে শিখা মিত্র রয়েছেন, রাজ্যের প্রাক্তন বিধায়ক। শিখা মিত্র আজকে সকালবেলায় টুইট করেছেন
আমি তার পরিপ্রেক্ষিতে জানতে চাইবো, আপনার টুইটের পরিপ্রেক্ষিতে জানতে চাইছি শিখা দেবী, আজকের এই গ্রেফতারি পর্ব নিয়ে আপনিও টুইটে আপনার মতো করে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু প্রতিবাদ জানানোর কারণটা কি? সাংবিধানিক বা আইনি যে কোনো কারণ অন্তত থাকতে পারে না, সেটা বিকাশবাবুর মতো প্রাজ্ঞ আইনজ্ঞের কথা শুনে স্পষ্ট হলাম। বিশেষ করে তাদেরই করা মামলার পরিপ্রেক্ষিতে আজকে এই তদন্ত প্রক্রিয়া চলছে, এবং সেখানে তিনি খুব স্পষ্ট করে আমাদেরকে বোঝালেন আইনের প্রক্রিয়াতে কখন কখন কী কী প্রশ্ন সামনে এসছে এবং কীভাবে সেই প্রশ্নগুলি নিষ্পত্তি হয়েছে। তাহলে আপনাদের আজকের এই প্রতিবাদের বা বিশেষ করে আপনার এই প্রতিবাদের কারণটাকে যদি একটু স্পষ্ট করেন। প্রথমে জানাচ্ছি আমার নমস্কার। আপনারা যেটা নিয়ে আজকে এত আইনি কচকচানিতে গেছেন, আমার অতটা যাওয়ার ইচ্ছে নেই, কারণ আজকে সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে যে অতিমারির কারণে সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের, গরিব দরিদ্র মানুষের পাশে থাকা, সেই মুহূর্তে হঠাৎ করে সেন্ট্রাল এজেন্সি দিয়ে কিছু মন্ত্রীকে বা তাদেরকে জেলে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আনাটা আমার মনে হয়েছে ঠিক হয়নি। একটা পরিস্থিতির প্রয়োজন থাকলে তখন করা যায়। কেউ বলেনি যে তাদের বিরুদ্ধে, আমি কখনোই বলিনি যে তাদের বিরুদ্ধে যাওয়া বা তাদেরকে ছেড়ে দেওয়া। আমি বলতে চাইছি যে এই অতিমারির কারণে এখন যা অবস্থা চলছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে, সেটা বেশি প্রয়োজন প্রধান, নাকি এই সমস্ত গ্রেপ্তারি, এই সমস্ত নাটক, এইগুলো বেশি প্রয়োজন? আমার কাছে এইটাই ছিল প্রথম এবং শেষ প্রশ্ন। এটার জন্যই আমি সকালবেলা টুইটটা করেছিলাম। আপনি প্রায়োরিটির কথা বলছেন, নিশ্চিতভাবে বুঝতে পারলাম আপনার আপত্তির জায়গা শিক্ষার্থী। আমি 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 জয়প্রকাশ বাবু কিছু বলতে চাইছিলেন, হাত তুলছেন। জয়প্রকাশ বাবু প্লিজ। অনির্বাণ, আমার একটা প্রশ্ন ছিল শিখাদিকে। না, শিখাদিকে আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আপনি টুইট করে একটা বড় কথা বললেন করোনার সময়, এটা নিয়ে তার যৌক্তিকতা। আপনি কি জানেন গতকাল শিলিগুড়িতে 3 জন বিজেপির বিধায়ক, টোটাল 10 জন, মানে 3 জন আরো 7 জনকে নিয়ে তারা প্রতিবাদে বসেছিলেন, কারণ করোনার চিকিৎসা পাচ্ছিল না ওখানকার লোকজন। তাদের সেই 10 জনকেই গ্রেপ্তার করেছিল এই তৃণমূল। তো প্রশ্নটা হচ্ছে সেখানে সেইটা কিন্তু গ্রেপ্তার, কারণ 10 জন কেন রাস্তায় বসবে? আর আজকে কয়েক হাজার লোক রাস্তায় আসলো। কোনটা বেশি আপনার কাছে মনে হয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের সমস্যা? আজকে করোনার কথা বলছেন, সেটা তো আপনি যার জন্য বলছেন সেই মাননীয় তো মনে করছে না যে করোনাটা কোনো ব্যাপার। তিনি আজকে এই 4 জনের গ্রেপ্তারের জন্য 40,000 লোক নামিয়ে দিলেন রাস্তায়, কোনো মাস্ক নেই, কোনো বিষয় নেই, গায়ে গা লাগিয়ে তারা করলো। এবার তার প্রতিবাদ করুন শিখাদি। অন্তত আপনার কাছে এটা আশা করব যে আপনি বলবেন যে আমি সকালে প্রতিবাদ করেছিলাম গ্রেপ্তারে, আর বিকেলে প্রতিবাদ করছি যে জনসমাবেশ করা হলো তৃণমূলের পক্ষ থেকে। তাহলে আমি বুঝবো যে আপনি ঠিকভাবে করছেন রাস্তায়। হ্যাঁ বলুন, আমি বলবো কি? হ্যালো, বলছি যেটা উনি জয়প্রকাশ জি বললেন, উনি ঠিকই বলেছেন। আজকে আমি বারবার এক কথা বলছি, আমি রাজনীতিতে এসেছি, মানে রাজনীতি মানে এই নয় যে নিজে করে খাওয়া, নিজের ক্ষমতা বাড়িয়ে মানুষের পেছনে লাগা। আমার মতে রাজনীতি ছিল বিরাটভাবে সমাজের সেবা করা। আমি কিন্তু সেই জন্যই সমস্তভাবেই যখনই রাজনীতিতে এসেছি এবং চলেও গেছি ঠিক ওই কারণেই। আপনি জয়প্রকাশ জি, আপনি এটা বললেন, যেটা যদি করে থাকে সেটা ভীষণভাবে অপরাধ করেছে শাসক দল। কারণ আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন, বড় হচ্ছে মানুষের জীবন, তাকে নিয়ে ছিনিমিনি খেলা আমাদের মতো নেতা নেত্রীদের উচিত নয়। তাহলে কিসের জন্য রাজনীতি করতে এসছেন? এই নিজের ক্ষমতা দেখাবার জন্য আর নিজের পেট ভরানোর জন্য। সেটা হলে যে পক্ষই করছে আমি তাকে খুবভাবে ঘৃণা বোধ করছি।
পক্ষ নির্বিশেষে শিক্ষার্থী সকলের জন্যই কিন্তু তার এই নিন্দা রাখছেন করোনা পরিস্থিতিতে। একদিকে গ্রেফতারি, সেটা এড়িয়ে যাওয়া যেত কিনা সে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, অন্যদিকে গ্রেফতারির পর যা ঘটেছে সেটাকেও কাঙ্ক্ষিত মনে করছেন। শিক্ষার্থীর স্ট্যান্ডটা অত্যন্ত স্পষ্ট। আমি কামরুজ্জামান চৌধুরীর কাছে যাব, কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কামরুজ্জামান বাবু, আজকে অধীর বাবু দেখলাম এই গ্রেফতারি প্রক্রিয়া সম্পর্কে তার যে বিরোধিতা, তার যে প্রতিবাদ সেটা জানিয়েছেন, এবং তিনিও খুব অদ্ভুতভাবে এই করোনা পরিস্থিতির কথাটাই সামনে নিয়ে এসেছেন। করোনা পরিস্থিতির সময় দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করলে সমস্যা কোথায়? এই 4 জনকে গ্রেফতারিতে সমস্যা? অনির্বাণদা শুনুন, আজকে নারদা যারা হিস্ট্রি জানেন, এখানে যে প্যানেলে বসে আছেন সবাই জানেন, এটা প্রথমে যখন এসেছিল আমাদের কংগ্রেসেরই এক লিডার মাননীয় অমিতাভ চক্রবর্তী দা, উনি মামলাটা দায়ের করেছিলেন এবং কোর্টের আধীনে এই মামলাটার ইনভেস্টিগেশন চলছে। প্রশ্নটা হচ্ছে যে আজকে 6 বছর ধরে এই মামলাটা চলছে, এতদিন ধরে কেন বা গ্রেফতারি হলো না? কেন কোনো এই যে যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কি কি মামলা নেওয়া হলো সিবিআই স্পষ্ট জানাতে পারলো না এখন অবধি। এবং যেই সময়টা করোনা কালের হাহাকার পুরো দেশ জুড়ে রয়েছে, লোকে ভ্যাকসিন পাচ্ছে না, লোকে হসপিটালের বেড পাচ্ছে না, সেই জায়গাটায় কি এটা একটা ডাইভার্সনারি ট্যাকটিক আজকে বেঙ্গলে প্লে করলো বিজেপি এবং সিবিআই মিলে? প্রশ্ন এখানে আসছে, যে জায়গাটা মানুষদেরকে বাঁচানো হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1, সেই জায়গাটায় বসে প্রশ্ন একটাই আপনাদের কাছে, তাহলে গ্রেফতারির স্পিরিট নিয়ে আপনাদের প্রশ্ন নয়, আপনাদের প্রশ্ন কি গ্রেফতারির টাইমিং নিয়ে? অফকোর্স দেখুন, আইনের পথে চলবে। অনির্বাণ দাস স্পষ্ট এটা বার্তা আগে দিতে চাই, যদি কেউ অভিযুক্ত থাকে তার বিরুদ্ধে আইনি মামলা হওয়া উচিত এবং হবে, এটা কোনো বেরিয়ে নেই। এই আজকে 6 বছর ধরে আপনারা বসে আছেন, সারদা মামলার চার্জশিট রেডি হয়েছে জানেন 2018 ডিসেম্বর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে পড়ে আছে, চার্জশিটটা এখনো ফাইল করা হচ্ছে না, পারমিশন দিচ্ছে না কেন? কয়েকজন বেঙ্গলের বিজেপির নেতারা রয়েছেন ওটাতে অভিযুক্ত। সারদা মামলাতে মুখ্যমন্ত্রী রয়েছেন একটা রাজ্যের অভিযুক্ত, এইখানে বিরোধী দলের নেতা রয়েছে, সারদা বিরোধী দলের নেতা রয়েছে। তাহলে এই সিলেক্টিভ ভিক্টিমাইজেশন আমি যেটা বলবো, এটা কেন হচ্ছে? দ্বিতীয় কথা যেটা বিকাশবাবু বললেন, আমি আইনের স্টুডেন্ট নয়, আমি আইন সম্পর্কে কিছু জানি না, কিন্তু যতটুকু আমি বুঝতে পেরেছি, যখন সিবিআই আমাদের প্রাক্তন লোকসভার স্পিকার উনাকে যখন স্যাংশন এবং প্রসিকিউশনের জন্য উনাকে দেওয়া হলো, তখন উনি কিছু করলেন না। বর্তমানে যিনি স্পিকার ওম বিড়লা মহাশয়, উনাকে 4 বার আবেদন দিয়েছে সিবিআই বাবুকে। আমার একটা খুব সিম্পল প্রশ্ন, যে এত দেরি হলো কেন? আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর আমি আসবো জয়প্রকাশ, আমি আসবো অবশ্যই আপনার কাছে, বিরতির পর আপনার কাছে ফিরছি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি জয়প্রকাশ, আপনার আপত্তির কথা শুনবো জানেন, ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ফিরে এলাম একটা বিরতির পর। জয়প্রকাশ বাবু বিরতিতে যাওয়ার আগে কিছু প্রশ্ন তুলছেন, কোনো আপত্তি ছিল কামরুজ্জামান যা বলছিলেন সে সম্পর্কে? জয়প্রকাশ বাবু প্লিজ। না, কামরুজ্জামান বাবুকে আমার একটা খুব সিম্পল প্রশ্ন, উনি যেটা বললেন, মনে করুন ইনভেস্টিগেশন কেন দেরি হয়েছে আমরা জানি না, উনিও জানেন না, সিবিআইকে দায়িত্ব দিয়েছে কোর্ট, বিকাশবাবু যেটা বললেন, এবং সেটা দেরি হয়েছে। আচ্ছা, দেরি হলো বলে অ্যারেস্ট করা যাবে না, এটা কোন রকমের যুক্তি? এই যুক্তি কোনোদিন খাটে? আজকে রাজনৈতিকভাবে তাদের বাধ্যবাধকতা কংগ্রেসের আছে, আর কামরুজ্জামান বাবু বলছেন তাদেরই সঙ্গী সিপিএম, আর তার যিনি এমপি বিকাশবাবু এটা লড়লেন, তিনি উল্টো কথা বলছেন, আর উনি আজকে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে বলছেন কেন গ্রেপ্তার হলো, কেন দেরি হয়েছে তাই গ্রেপ্তার করা হবে না। এটা কি কোনো লজিক? কেউ কোনো মানবে কেউ? এটাই কেন গ্রেফতার হলো এই প্রশ্নটা কখনো করিনি আমি। জয়প্রকাশ দা প্লিজ কথার ফাঁকে কথাটা বের করবেন না অন্য রকমের। আমি জিজ্ঞাসা করেছি যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, whether the timing was correct or not। আগেই বলেছি আমি আইনের পথে আইন চলবে। গ্রেফতারি যদি হয়, লোকের কাছে পারসেপশনটা কি যাচ্ছে যে শুভেন্দু বেঁচে গেল, মুকুল রায় বেঁচে গেল, শঙ্কুদেব পান্ডা বেঁচে গেল, হেমন্ত বিশ্ব শর্মা বেঁচে গেল,
এরা কেন বাঁচলো, বাকি কেন ধরা পড়লো? আজকে মুখ তুলে পড়েছেন তো এই মুহূর্তে সিবিআই কোর্টে, সবাই বেল তো হয়ে গেছে, সবাই বেল তো দিয়ে দিল। তাহলে অ্যারেস্টের কি আপনারা ইয়ে করতে চাইছিলেন? আজকে কি দিয়ে দাঁড়ালো আপনাদের? জয়প্রকাশ বাবু, আপনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে পারসেপশন যেটা খেলতে চাইছেন বাংলাতে, সেটা মানুষ বুঝে গেছে। প্রথমত আপনারা কি করলেন, এমন একটা এটা বিজেপির কেস নয়, এটা হচ্ছে সিবিআই এর কেস। এটা বিজেপি লড়ছে না, বিজেপি প্রকাশ করতে চাইলেন নয় এটা। যে বেঙ্গলে হিন্দু খাতরে মে হ্যায়, কয়েকটা আইসোলেটেড ইনসিডেন্ট এনে ওটা যখন পারলেন না, তখন ল এন্ড অর্ডার সিচুয়েশন দিয়ে গভর্নরকে পুরো ঘুরালেন বাংলাতে হেলিকপ্টার করে, তাতে একটা কেস বিল্ড আপ করা যায় প্রেসিডেন্ট রুলের। কিন্তু লোক, আমরা কংগ্রেস হয়ে সত্যির প্রতীক, আমরা সবসময় সত্যর ইয়েতে থাকবো, তাতে আইন কোন পথে চলবে সেটা আইনের ব্যাপার। কিন্তু লোকের পারসেপশন কি দাঁড়াচ্ছে যে আপনারা দুরুপযোগ করছেন এই কেন্দ্রীয় এজেন্সি, আপনারা দুরুপযোগ করছেন কানুনের ভাগ, এইটা কিন্তু মানুষ মেনে নিতে পারছে না। আমরা শুনুন এক মিনিট, অনির্বাণ, জয়প্রকাশ বাবুর উত্তরগুলো নিই, ভুল হচ্ছে। অনেকগুলো অভিযোগ জমা হয়েছে, আমি উত্তরগুলো নিই। জয়প্রকাশ বাবু প্লিজ। অনির্বাণ, খুব ভুল হচ্ছে। আপনারা বলে বলছেন এটা বিজেপি বনাম তৃণমূল নয়, এটা হচ্ছে একটা অপরাধ সংগঠিত হয়েছিল, তার জন্য ইনভেস্টিগেশন। এটা বিজেপি বনাম তৃণমূল নয়, এটা আপনারা করে বলছেন কেন? এটা বিজেপি ইনভেস্টিগেশন করছে না, বিজেপি গ্রেফতার করেছে। আপনার এত আপত্তিটা কিসের? সিবিআই এর অর্ডার, বিকাশ বাবুরা সিবিআই এর অর্ডার এনেছিলেন আপনাদের সঙ্গী, সেইটা অর্ডারটা এনে তারাই পার্সু করেছিলেন, সেই সিবিআই আজকে কাজ করছে। আপনারা বলবেন না। সঙ্গত প্রশ্ন। রাজু বাবুও কিছু বলতে চাইছেন। রাজু বাবু সিবিআই এর গ্রেফতারিকে বিজেপি গ্রেফতারি মনে করলে তাহলে কি রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের যাবতীয় গ্রেফতারিকে তৃণমূলের গ্রেফতারি মনে করবো? দাঁড়ান অনির্বাণ দা একটা বলি, আসলে এনারা হচ্ছে সেই গরু ভক্তের দল, তো তাই সব জায়গাতে হাউমাউ করে চিৎকার করে কাউকে বলতে দেয় না। বিষয়টা হচ্ছে এরকম করা উচিত নয়। সবার আগে জানতে হবে যে শঙ্কু পান্ডাকে যখন জিজ্ঞাসা করলো সিবিআই, তখন বললো শঙ্কু পান্ডা আমি মুকুল রায়ের জন্য টাকা কালেকশন করি, নাম্বার ওয়ান। মুকুল রায়কে যখন মুকুল রায়কে এখানে দেখা যাচ্ছে যে বলছে মির্জার কাছে টাকাটা দিয়ে আসো, সেখানে ম্যাথিউ সামুয়েলকে বলছে যে শুভেন্দু অধিকারীকে কেন এখানে গ্রেফতার করা হলো না। রাজুবাবু, আবার আজকে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় যে ব্রহ্মাস্ত্র নিয়ে আপনার কাছেই ফিরছি। আজকের অনির্বাণের আজকের ব্রহ্মাস্ত্র, অর্থাৎ মূল প্রশ্ন আজকের 4 বছরের তদন্তে বন্দি অপরাধী না সিবিআই? একসময় জানি আমরা দেশের সর্বোচ্চ আদালত সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলেছিল। 4 বছরের তদন্ত প্রক্রিয়া চলাকালীন বারবার এই অভিযোগ উঠেছে সিবিআই এর কখনো দেরি হওয়া নিয়ে, কখনো তদন্ত প্রক্রিয়া স্তব্ধ হওয়া নিয়ে, কখনো তদন্ত প্রক্রিয়াতে নির্দিষ্টভাবে কোনো গ্রেফতারি নিয়ে, যেমন আজকে উঠছে। আসলে কি বন্দি অপরাধী নাকি আসলে বন্দি সিবিআই রাজনৈতিক আনুগত্যের কাছে বা প্রশাসনিক আনুগত্যের কাছে? আমি এই প্রশ্ন নিয়ে ফিরবো, কিন্তু তার আগে রাজুবাবুর কাছে আমার প্রশ্নটা রয়েছে, যে প্রশ্নটা জয়প্রকাশ বাবু তুলেছেন। জয়প্রকাশ বাবুর প্রশ্ন, সিবিআই এর গ্রেফতারিকে কেন বিজেপি বলে দাগিয়ে দিচ্ছেন? তাহলে কি কলকাতা পুলিশ, সিআইডি, রাজ্য পুলিশের যাবতীয় গ্রেফতারিকে আমরা তৃণমূলের গ্রেফতারি বলবো? রাজুবাবু, এই প্রশ্নটাও তো সঙ্গত। দাঁড়ান না, এই জয়প্রকাশ বাবুরা যে জিনিসটায়, মানে আমি প্রথম থেকে বলছি, এনারা মানে এতটাই ভেঙে পড়েছে মানসিকভাবে, কিভাবে বাংলার সর্বনাশ করবে, ক্ষতি করবে, আর কুল কিনারা পাচ্ছে না। যেহেতু নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো বড় বড় ন্যাশনাল ফিগারগুলো এসে এখানে মুখ কালি করে, মুখ চুন করে বাংলা থেকে বেরিয়ে গেছে, তার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়, বাংলার কিভাবে সর্বনাশ করা যায়, এই পরিস্থিতিতে যখন প্রত্যেকদিন 150 করে লোক মারা যাচ্ছে, 150-এর বেশি কোভিড আক্রান্ত হয়ে লোক মারা যাচ্ছে, 20,000-এর বেশি প্রত্যেকদিন এফেক্টেড হচ্ছে, সেই জায়গায় মানুষকে না বাঁচিয়ে, মানুষকে পরিষেবা না দিয়ে এরা যেভাবে যে ষড়যন্ত্র করে বাংলার সর্বনাশ করার চেষ্টা করছে, বাংলার মানুষকে খুন করার চক্রান্ত করছে। এই কোভিড ভাইরাস তারা ছড়িয়ে গেছে, এই বাংলার মানুষের যারা কোভিডে লড়াই করছে প্রথম শ্রেণীতে, এখন আপনারা সবাই জানেন যে রাজুবাবুরা ওই যুক্তিটা থেকে বেরোচ্ছেন না যে সিবিআই বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে।
যে কথা দেশের আদালত একসময়, সর্বোচ্চ আদালত একসময় ইঙ্গিতে বলেছিল খাঁচাবন্দি তোতা পাখি বলে, সত্যি কি সিবিআই আজও খাঁচাবন্দি তোতা পাখি? একটা বিরতির সময় আছে, বিরতির পর আমি ফিরে আসবো এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। জয়প্রকাশ বাবু, বিকাশ রঞ্জন বাবু এবং শিখাদির কাছে একটা ছোট্ট বিরতির পর ফিরছি রিপাবলিক বাংলার সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আমি যে প্রশ্ন নিয়ে যাবো বলেছিলাম, জয়প্রকাশ বাবু একসময় দেশের সর্বোচ্চ আদালত সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলেছিল, কিন্তু নিশ্চিতভাবে সেটা আপনাদের শাসনকাল ছিল না। কিন্তু আপনাদের শাসনকালেও কি সিবিআই এর গা থেকে সেই তকমাটা খসতে পারছে না, খসে পড়তে দিচ্ছেন না আপনার, এমন অভিযোগ কিন্তু উঠছে আপনাদের বিরুদ্ধে, যে কথা রাজুবাবুরা বলছেন বা যে কথা তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা বলছেন আজকের দিনে দাঁড়িয়ে। জয়প্রকাশ বাবু, না, একটা কথা আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এর আগে আপনাদের চ্যানেলেই আমাদের সর্বভারতীয় ভূতপূর্ব সভাপতি বিজেপির মাননীয় অমিত শাহজি, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আপনাদের চ্যানেলেই বলেছিলেন যে বিজেপির সঙ্গে অন্য দলের তফাৎ হচ্ছে যে বিজেপিতে যারা নাম লিখিয়েছে তার মানেই নয় তাদের সমস্ত কেসগুলোকে মাফ করে দেওয়া হবে, কেসগুলো কেসের মতন চলবে, অভিযোগ যা আছে তার থেকে মুক্তি পাওয়ার দায়িত্ব তাদের। এবং এই যাদের অভিযুক্ত বলে নাম করা হচ্ছে, কেস শেষ হয়ে যায়নি। আজকে এটাও বলা হয়েছে যে অপেক্ষা করা হচ্ছে যারা সাংসদ ছিলেন সেই সময়, যে লোকসভার স্পিকারের, যেটা একটু আগেই বিকাশবাবু বললেন যে সেটা দরকার নেই, আর এরা চেয়েছে এর মাঝখানে একটা জায়গা হলে সেটাও দেখা যাবে। আমরা কাউকেই বলছি না যে তাদেরকে ছুট দেওয়া হয়েছে, এটা এক। এবং বারবার আমরা বলেছি যে সিবিআইকে দলীয় কারণে, রাজনৈতিক কারণে ব্যবহার করা উচিত না, করাও হবে না।
আজকে মনে রাখা দরকার, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি সিবিআইকে গায়ে তকমা লাগিয়ে দেওয়া হয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে বিজেপি করছে এটা, তাহলে কি সমস্ত রাজ্যে যেখানে বিজেপির সরকার নেই বা বিশেষত পশ্চিমবঙ্গে যে প্রতি শত শত কেস হচ্ছে, গেঁজা কেস হচ্ছে, অন্যান্য কেস, তার মানে এই রাজুবাবুরা তারা করাচ্ছে কেসটা বিজেপির লোকদের বিরুদ্ধে। বিজেপির ক্যাডার, সিবিআই আপনাদের বি টিম, ইডি আপনাদের বি টিম। আরে বাবা, আপনারা এই কথাগুলো বোঝার চেষ্টা করুন। কেন মিথ্যা কথা রাজুবাবু, আমি আসবো আপনার কাছে। আপনার কাছে আমি অনেকক্ষণ ছিলাম রাজুবাবু, শুনেছি আপনার অভিযোগগুলো, রাজ্যপাল সংক্রান্ত সমস্ত অভিযোগ শুনেছি রাজুবাবু। আমি আসবো আবার আপনার কাছে আসবো, আপনার যখন টার্ম আসবে আমি নিজে নিশ্চয়ই আসবো রাজুবাবু। সবাই বাইরে থেকে বলছেন, সবাইকে বলার সুযোগ দিন প্লিজ প্লিজ রাজুবাবু। আমি আপনার কাছে নিশ্চিতভাবে আপনার সময় আবার ফিরবো। আমি বিকাশ রঞ্জন বাবুর কাছে যাবো। বিকাশ রঞ্জন বাবু, আপনার দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা, আপনার আইনজীবী হিসেবে এবং আইনের পরিধির মধ্যে, আদালতের পরিধির মধ্যে যে পর্যবেক্ষণ একসময় দেশের সর্বোচ্চ আদালতে ছিল, সেই পর্যবেক্ষণকে আজকের দিনেও ভ্যালিড বলে আপনার মনে হয়? তদন্তের এই দীর্ঘসূত্রিতা, কখনো গ্রেফতারিগুলো নিয়ে ওঠা বা তার টাইমিং নিয়ে বা তার পছন্দ নিয়ে ওঠা প্রশ্ন, আদৌ সেখানে কোনো কোট আনকোট পছন্দ আছে কিনা, এগুলোর পিছনে কোনো রাজনৈতিক প্রভাব আছে বলে মনে হয়, নাকি সবটাই দীর্ঘ আমলাতান্ত্রিকতার প্রভাব? আপনি যেমনটা বলছিলেন, স্পিকারের অনুমতির প্রয়োজনও নেই, অথচ সেই অনুমতির জন্যই সিবিআই অপেক্ষা করছে। দেখুন, সারদা মামলা যখন সওয়াল হচ্ছিল, সারদা অনেক আগে, তখন সুপ্রিম কোর্টে যারা আইনজীবী ছিলেন কংগ্রেস এবং তৃণমূলের, তারা এই কথাই বলেছিলেন যে সিবিআই হচ্ছে খাঁচার তোতা পাখি। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস ঠাকুর তিনি রেকর্ড করেন যে এই ধরনের একটা অভিযোগ আছে, কিন্তু এতৎসত্ত্বেও সিবিআই হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমাদের সিবিআইয়ের ওপরে ভরসা করতে হয় এবং আমরা আশা করব যে সিবিআই তার বিরুদ্ধে এই যে একটা অভিযোগ আছে সেই অভিযোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। অর্থাৎ সিবিআই তার তদন্তের মধ্য দিয়ে প্রমাণ করবেন যে তারা নিরপেক্ষ, স্বাধীনভাবে তদন্ত করেছেন। এটা মানুষের কাছে আকাঙ্ক্ষা মানুষের। কিন্তু এটাও ঘটনা যে শাসক দল মাঝে মাঝেই সিবিআইকে ব্যবহার করেন তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। আমি বিবরণের মধ্যে যাচ্ছি না, কেন আজকে আমি এই মামলার পরিধির মধ্যেই থাকতে চাই। এই মামলাটায় সিবিআই হাইকোর্টের নির্দেশে করছেন। এখন যদি কেউ মনে করেন যে এটা সিবিআইকে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত করা হচ্ছে, হাইকোর্টে আসতে পারেন, গিয়ে বলতে পারেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন। সেটা না করে রাস্তার বাজার গরম করার জন্য এইসব কথা বলে প্রকৃতপক্ষে অপরাধীদের আড়াল করার চেষ্টা। আমরা দেখব সিবিআই তদন্ত করে বিচারপতির কাছে কি তথ্য হাজির করেছেন, যার ভিত্তিতে প্রমাণ করা যায় যে এরা অপরাধী। যদি প্রমাণ করতে না পারেন তখন প্রশ্ন উঠবে। এবং আমরা চাইব যে সিবিআইয়ের এই যে দেরি হচ্ছে, এই দেরি হওয়াটার বিভিন্ন কারণ আছে। এটা শুধুমাত্র যে সিবিআইয়ের যোগ্যতার জন্য হচ্ছে তা নয়, তাদের পরিকাঠামো নেই, অনেক অসুবিধা আছে। সিবিআই অফিসাররা মাঝে মাঝে বলেনও, আদালতেও বলেন যে আমাদের লোকজন নেই। সিবিআইকে স্বাধীন সংস্থা হিসেবে সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে না, এটা একটা কেন্দ্রীয় সরকারের দুর্বলতা। যারাই ক্ষমতায় থাকুন, সিবিআইকে স্বাধীন তদন্তকারী সংস্থা হিসেবে তাদের সেই অধিকার দেওয়া হচ্ছে না। এতৎসত্ত্বেও যখন সিবিআই তদন্ত করছেন, সেই তদন্তের একটা যুক্তিসঙ্গত পরিণতি তা হচ্ছে চার্জশিট দেওয়া এবং বিচার ব্যবস্থা বিচারক কাছে হাজির করা। সে কাজটা তাড়াতাড়ি হোক। আমার আরেকটা প্রশ্ন আছে, বলে শেষ করব, বেশিক্ষণ থাকবো না। আমি বুঝতে পারছি না আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কি এত দুর্বল যে 3 জনকে বা 4 জনকে গ্রেপ্তার করলে পরে আমার কোভিড নিয়ন্ত্রণটা ক্ষতিগ্রস্ত হবে? আমরা যদি এতই দুর্বল হয়ে থাকি তাহলে আমরা প্রশাসন চালাবো কি করে? আমি যেহেতু কোভিড চলছে সেজন্য কেউ ধর্ষণ করলে তাকে গ্রেপ্তার করতে পারবো না, কেউ যদি খুন করে তাকে গ্রেপ্তার করতে পারবো না। কেন? তাহলে আমার কোভিডের পরিষেবা নষ্ট হবে। আসলে এই কথাগুলো বলা হচ্ছে মানুষকে আবার বোকা বানানোর জন্য। সংগত প্রশ্ন, আমি শিখাদির কাছে যাই একটু। শিখাদি হাতও তুলছিলেন, তদন্ত করার আমি এই প্রশ্নটাকে আপনার সঙ্গে অ্যাড করে দিলাম। শিখাদি হাত তুলছিলেন, আপনার যা উত্তর দেওয়া ছিল অবশ্যই দেবেন। বিকাশ রঞ্জন বাবুর এই অবজারভেশনটা আমি তার সঙ্গে অ্যাড করে দিলাম যে আমরা কি এতটাই দুর্বল, যদি নিতান্তই শেষ পর্যন্ত গ্রেফতারির নির্দেশ শেষ পর্যন্ত সেই গ্রেফতারি বহাল থাকে আদালতে গিয়েও, তাহলেও কি আমরা এতটাই দুর্বল প্রশাসনিকভাবে 4 জন যদি গ্রেফতার হয়ে যান আমরা কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে পারবো না? দেখুন বিকাশ,
বাবু সব কথা বললেন, তার আইনগত বিদ্যার জন্য তিনি সমস্ত আইনগত দিক সবকিছু বললেন, কিন্তু যিনি উনি আমি যে কথাটা বলেছি যে 4 জনকে ধরার জন্য কোভিড পরিস্থিতি বা দেশের অবস্থা তা সেটা বড় কথা নয়। আজকে এই 4 জনকে ধরার পর যে একটা গন্ডগোল আরম্ভ হয়েছে, রাস্তায় রাস্তায় যে জনসভা হচ্ছে, যে মানে মারামারি হচ্ছে, সেটা তো হতো না। সেটাতে কোভিড পরিস্থিতির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা যেত। সেটাকে ভুল আমি তো বুঝতে পারলাম না। বিকাশ বাবু এত বড় একজন জ্ঞানী উনি মানুষ, তিনি বললেন যে এটা দায় রাজ্য প্রশাসনের, এটা দায় সিবিআই এর, যে সিবিআই যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের না হলেও সেন্ট্রাল গভর্নমেন্টই পরিচালনা করে, সুতরাং আমি মনে করি এটার দায় পুরোপুরি সিবিআই এর। কারণ রাজ্য সরকার তো এগুলো তো ছিলেন না। আর যাদের ধরে নিচ্ছে তারা তো এক একটা জায়গায় একটা এই পরিস্থিতিতে কাজ করছে। ফিরহাদ হাকিম, তাকে তো বিরাট কাজটা করতে হচ্ছে মেয়র হয়ে, তো সেগুলো তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগে মানুষ বাঁচবে, তারপরে তো সবকিছু। মানুষ তো মরেই যাবে, তারপরে আর কি হবে? আমাদের এই তর্কাতর্কি এগুলোর কি পরিণাম হবে? মানুষই যদি আপনি যদি নাই বাঁচলাম, তবে এগুলোর কি না পরিস্থিতি? আমি এই কথাটাই বলতে চাই। আমি কামরুজ্জামান বাবুর কাছে যাব। কামরুজ্জামান বাবু, আমি শিখাদের যুক্তিটাও শুনলাম, কিন্তু আমার কাছে কিন্তু বিকাশবাবুর যুক্তিটা অ্যাপিল করছে। আমি বলছি না যে খুন বা ধর্ষণের মতো এত বড় জঘন্য বা খুব খারাপ ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও যদি হয় যে 4 জন গ্রেফতার হয়ে গেল, তাতে কি সত্যি প্রশাসনিকভাবে কোভিড মোকাবিলায় প্রবলেম দেখা দেবে, সমস্যা দেখা দেবে? তাহলে তো প্রশাসনিকভাবে আমরা খুব অদক্ষ বা অপুষ্ট বলে মনে হব, মানে 2-4 জনকে সরিয়ে নিলে প্রশাসনটা ভেঙে পড়ে। অনির্বাণ বাবু, বিকাশ বাবুর যুক্তিটাও রয়েছে এবং ম্যাডাম শিখা মিত্ররও যুক্তিটাও রয়েছে, নিজের যুক্তিগুলো জায়গাতে রয়েছে। প্রশ্নটা কোথায় আছে যে আজকে যে কোভিড মোকাবিলায় যেভাবে আমরা এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে দিকে যাচ্ছি, বাইরের লোকগুলো হচ্ছে ক্যালকাটা প্রশাসক, পুরসভা ফিরহাদ হাকিম মহাশয়, উনি রয়েছেন একটা ভাইটাল জায়গাতে। অনেক কিছু ডিসিশন ওনার সাবঅর্ডিনেটস জুনিয়র্স ওনার কাছ থেকে ইতিমধ্যে নিচ্ছেন এবং করছেন। দেখুন, আজকে সকাল থেকে যে নাটকটা চালু হতো, সিবিআই নাটক, আমার প্রশ্ন হচ্ছে এই নাটকটা 2 বছর আগে হতে পারতো, অথবা আরো 6 মাস পরে হতে পারতো। যেহেতু 6 বছর ধরে একটা ইনভেস্টিগেশন চলে আসছে, সেই অ্যারেস্ট গুলো একটাও হলো না। এবং যা আইনজীবীদেরকে কথা বলে যেটা বুঝতে পারছি, সেই চার্জশিট ফাইলের পর অ্যারেস্ট করার কোনো যুক্তি থাকে না। চার্জশিট ফাইলের আগে অ্যারেস্ট হলো, 10 দিন 15 দিন ওনার কাছে তর্ক আমার সময় যেহেতু একদম শেষ, একবার শেষবারের জন্য জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ বাবু, তাহলে এই টাইমিং থেকে শুরু করে যাবতীয় অভিযোগ যা সিবিআই বিরুদ্ধে উঠছে, এটার ক্ষেত্রে দল হিসেবে, আমি সিবিআইয়ের দায়িত্ব আপনাদের নয়, আমি নিতেই বলছি না দল হিসেবে, কিন্তু দল হিসেবে বিজেপির তাহলে শেষ অবস্থানটা কি দাঁড়িয়ে থাকলো? তদন্তের মতো চলুক? না, আমাদের অবস্থান খুব পরিষ্কার, এবং আজকে যুক্তিগত কথা বিকাশবাবু পরিষ্কার করে বলেছেন, আইনগত যুক্তিগত অবস্থান। আমার সব থেকে চিন্তা হয়েছে কামরুজ্জামান বাবু কিংবা শিখা দেবীর কথা শুনে, যে রাজ্যে যদি অশান্তি হয় তার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের নয়, যদিও আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব, তার দায়িত্ব নাকি সিবিআই কেন গ্রেপ্তার করেছে বলুন তো? এই যদি আমাদের সাংবিধানিক পরিস্থিতি হয়, তাহলে রাজ্য সরকার তো ঝেড়ে ফেলবে কাঁধ, বলবে মানুষ খুন হচ্ছে, খুন হোক, আর একসঙ্গে 40,000 লোক এসে ভেবে দেখুন বাংলায় রাষ্ট্রপতি শাসন করতে চান আপনারা, এগুলো একটা ফন্দি, এগুলো আপনাদের ষড়যন্ত্র। আমার সময় একেবারে শেষ। আমি উপস্থিত সমস্ত অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। জয়প্রকাশ মজুমদার, রাজু ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শিখা মিত্র এবং কামরুজ্জামান চৌধুরী, আমার সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু অনির্বাণের অগ্নিবাণে বারবার যে প্রশ্ন শেষ দিকে উঠে এলো, আমরা যেখান থেকে শুরু করি না কেন, আমরা শেষ করছি এই নোটটা নিয়ে, বারবার টাইমিং নিয়ে সবাই প্রশ্ন তুলছেন। কোভিড মোকাবিলায় এই গ্রেপ্তারি কোথাও ছাপ রেখে যাবে কিনা, বা এই গ্রেপ্তারির জেরে যা হলো তাতে কোভিড মোকাবিলায় কোনো প্রভাব পড়বে কিনা, 1 এবং 2, তারপরে যা ঘটলো রাজপথে সেটাও কোভিড আইন মোতাবেক ঠিক কিনা। তৃণমূল কংগ্রেসের সাংসদ
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার টুইটটিও কিন্তু রয়েছে। তিনিও কিন্তু অনুরোধ করেছেন দলের কর্মী সমর্থকদের সংযত হওয়ার জন্য, কোভিড বিধি মেনে চলবার জন্য। তাই এই বিতর্কের অংশটুকু, অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণে যেখানে এসে আমরা শেষ করছি, সেখান থেকে এই টাইমিং এবং তার জের আজকের এই গ্রেফতারির করোনা পরিস্থিতিতে এ নিয়ে থাকবে আপনাদের সঙ্গে একটু বাদে সোজাসুজি স্বর্ণালী।